আজ আমরা একটি মার্ডার মুভির গল্প নিয়ে হাজির হয়েছি। এই মুভিটি ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে কারণ এই মুভির গল্প খুবই সাংঘাতিক। কিছুটা অ্যাডাল্ট কন্টেন্ট দেখতে পাওয়া যাবে। এই মুভিতে একটা বাচ্চা ছেলের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে, কিভাবে সে গ্রামের দুনিয়াতে পা রাখে। বলা হয় বাচ্চা ভগবানের রূপ, কিন্তু এই বাচ্চাটি শয়তানের পোলা। পাবলিকের ওপর যাতে খারাপ প্রভাব না পড়ে এর জন্য ভারত সরকার মুভিটি ব্যান করে দিয়েছে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে এক্সপ্লেন শুরু করি। মুভি শুরু হয় হসপিটাল থেকে, যেখানে অনেকগুলি লোক উদাস হয়ে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে বাবি নামের একটা বয়স্ক লোক ছিল। তখনই হসপিটাল থেকে বলা হয় কারো মৃত্যু হয়ে গেছে। এই খবর শোনার পর বাবি কান্না তো করে না, কিন্তু আফসোস করতে লাগে। এখান থেকে সিন কিছুটা ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে দুজন 12 বছর বয়সী ছেলেকে দেখানো হয়। একজনের নাম ইলিয়াস আর অন্যজনের নাম দিগম্বর। বর্তমানে তারা ঘুড়ি ওড়ানোর জন্য ঘুড়ি তৈরি করছিল। তখনই ওই ছাদের ওপর দিগম্বরের দাদি আসে। তাকে দেখে দিগম্বর বলে, আরে দাদি, তোমার এখানে আসার কি দরকার? চলো, আমি নিচে আসছি। এখানে ইলিয়াস দিগম্বরের দাদিকে দেখতে পায় না, কারণ দিগম্বরের দাদি আত্মা ছিল, আর দিগম্বর আত্মাকে দেখতে পায়। দিগম্বরের দাদু একজন তান্ত্রিক, জাদুমন্ত্রের সাহায্যে ভূত প্রেত ছাড়াত। এই ক্ষমতা দিগম্বরের কাছেও আছে। এরপর এই দুটি ছেলে গুপ্তা নামের একজন দালারের কাছে যায়, যাকে তারা চাকু দিয়ে হত্যা করে দেয়। তোমরা এই নিয়মটা তো অবশ্যই শুনেছ। কোনো ভাড়াটিয়া 10 বছরের বেশি কোনো বাড়িতে ভাড়ায় থাকলে তার ওই বাড়ির ওপর অধিকার হয়ে যায়, কিন্তু তার কাছে 10 বছরের রসিদ রাখতে হবে। এই গুপ্তা নামের ব্যক্তিটি পার্টির সঙ্গে মোটা অঙ্কের টাকা নিয়ে নকল রসিদ তৈরি করে থাকে। গুপ্তাকে মারার আগে দিগম্বর তার আঙ্কেল সুরিয়াকে ফোন করে ডাকার জন্য বলে। তাই গুপ্তা সুরিয়াকে ফোন করে বলে, তোমার রসিদ রেডি হয়ে গেছে, তুমি এসে নিয়ে যাও। এটা শোনার পর সুরিয়া এবং তার স্ত্রী সুপ্রিয়া গুপ্তার বাসায় যায়। তারা সেখানে আসার পর গুপ্তা লাশ দেখে শক হয়ে যায়। তখনই সেখানে ইলিয়াস এবং দিগম্বর আসে। তাদের ছুরির সাহায্যে ভয় দেখিয়ে হাত মুখ বেঁধে দেয়। তাদেরকে বেঁধে দেওয়ার পর তাদের কাপড় খুলতে বলে। তারা যখন কাপড় খুলে ফেলে, এই দুটি ছেলে তাদের গোপন অঙ্গ দুটি কেটে তাদের মেরে ফেলে। এখানে সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। কয়েক মাস আগে সাধারণ ছেলেদের মতো ইলিয়াস এবং দিগম্বর খেলা করত এবং স্কুলে যেত। দিগম্বরের বাড়িতে দাদির পাশাপাশি তার আঙ্কেল আন্টি থাকত। দিগম্বরের দাদি বায়ো সুপ্রিয়াকে একদমই পছন্দ করত না। এরপর কিছু লোক একটা জায়গাতে মিটিং করছিল। এই লোকগুলির মাধ্যমে আমরা জানতে পারি দিগম্বর যে জায়গাতে থাকে ওই জায়গাতে রিডেভেলপমেন্টের জন্য টাওয়ার বসবে। কিন্তু দিগম্বরের দাদি বায়ো তার বাড়ি বিক্রি করতে চায় না। বাপি এবং কিছু লোক বায়োকে বোঝাতে লাগে পুরাতন বাড়ি সরকারকে দিলে তবেই নতুন ফ্ল্যাট বাড়ি পাবে, সেই সঙ্গে কিছু টাকাও পাবে। সুরিয়া এবং সুপ্রিয়াও এটাই চায়। সবাই মিলে বায়োকে চাপ দিতে লাগে। বায়ো সুরিয়া এবং সুপ্রিয়াকে তার বাড়িতে রাখার কারণ ছিল দিগম্বর যাতে একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে। দিগম্বরের পিতা একজন গুন্ডামস্তান ছিল। দিগম্বর যাতে তার পিতার মতো না হয় সেই জন্য সমস্ত দায়িত্ব সুপ্রিয়াকে দিয়েছে। এরপর সুরিয়া গুপ্তার সঙ্গে দেখা করে তার নকল রসিদ সম্পর্কে জিজ্ঞাসা করে তার কাজ কতদিনে সম্পন্ন হবে। সুরিয়া অলরেডি গুপ্তাকে 2 লক্ষ টাকা দিয়েছে, এখনও 3 লক্ষ টাকা তাকে দিতে হবে। সুরিয়া এবং সুপ্রিয়ার প্ল্যান ছিল বায়োর বাড়ি তাদের নামে করে রিডেভেলপমেন্টের লোকেদের জায়গা দিয়ে নতুন বাড়ি এবং টাকা হাতিয়ে নেবে। ওই রাতে এই কথা কোনোভাবে বায়ো জানতে পারে। বায়ো তাদের সঙ্গে ঝগড়া করতে লাগে। সে বলে, আমি বেঁচে থাকতে এটা কোনোভাবেই সম্ভব না, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। অ্যাকচুয়ালি সুরিয়া বায়োর ভাইপো ছিল। ওই সময় সুরিয়া বলে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তবে আমি যা যা এই বাড়ির জন্য খরচ করেছি তাই সব টাকা আমাকে ফেরত দাও। পরের দিন বায়ো গৌরী নামের একজন নেতার সঙ্গে দেখা করে, মানে তার সঙ্গে টাকা ধার নিয়ে সুরিয়াকে দেওয়ার জন্য। গৌড়ে বায়োকে তার মায়ের চোখে দেখে। সে বলে, আজ আমি যে পজিশনে এসেছি সেটা শুধু আপনার ছেলের জন্য, মানে দিগম্বরের পিতার জন্য। গৌড়ে বায়োর সঙ্গে সব কথা শোনার পর তাড়াতাড়ি সুরিয়াকে ডেকে আনে। অন্য একটা রুমে নিয়ে গিয়ে তারা সিক্রেটলি কথা বলতে লাগে। তাদের কথা শুনে আমরা জানতে পারি দালাল গুপ্তা গৌড়ের লোক, মানে সুরিয়া ইনডাইরেক্টলি গৌড়েকে টাকা দেয়। গৌড়ে সুরিয়াকে বলে, প্ল্যান তৈরির আগেই তুমি দেখছি সব নষ্ট করে দেবে। আমি বলেছি না বাকি 3 লক্ষ টাকা আগে দাও, তারপরে রসিদ তোমার নামে হয়ে যাবে। এখন আমি যা বলছি সেটা শোনো, বাড়ি গিয়ে বায়ুর সঙ্গে ক্ষমা চাও, সবকিছু আপাতত এখানেই বন্ধ করো। এরপর সুরিয়া বায়ুর কাছে এসে ক্ষমা চাইতে লাগে। বেচারা বায়ু তাদের প্ল্যান তো বোঝে না এবং তাকে ক্ষমা করে দেয়। পরের দিন দিগম্বরের চাচা মহাদেব বায়ুর কাছে আসে। এখানে মহাদেব জেনে যায় রিডেভেলপমেন্টের জন্য কাজ শুরু হবে। মহাদেব বায়ুকে তার কথার জালে ফাঁসিয়ে তার ভাগ চাইতে লাগে, কিন্তু বায়ু তাকে ভাগ দিতে অস্বীকার করে। তখন মহাদেব বায়ুকে ধমকি দিতে লাগে।
সে বলে সে কোর্টে কেস করবে। আর এখানে একটা বিষয় হলো, যখন দিগম্বরের পিতা মারা গিয়েছিল তখন মহাদেব তার নিজের ভাইকে দেখতে আসেনি। মহাদেব একজন উচ্চশিক্ষিত ব্যক্তি, সে তার স্ত্রীর সঙ্গে আলাদা জায়গা থাকে। এদিকে ইলিয়াস পর্ণ ভিডিও দেখার জন্য দিগম্বরের সঙ্গে 20 টাকা চাইছিল। দিগম্বর বলে, আমি ভিডিও দেখি না ভাই, আমি প্রতিদিন লাইভ ম্যাচ দেখি। ইলিয়াস অবাক হয়ে জিজ্ঞাসা করে, আরে ভাই, সেটা তুমি কোথায় দেখো? এরপর দিগম্বর নিজের সঙ্গে তার বাড়িতে নিয়ে আসে। সে তার দাদিকে বাহানা দিয়ে বলে ইলিয়াস আজ আমার সঙ্গেই থাকবে। রাতে যখন সবাই ঘুমিয়ে যায়, দিগম্বর এবং ইলিয়াস চুপিসারে সুরিয়া এবং সুপ্রিয়ার রুমে ঢুকে পড়ে। ওই সময় ওই দুজন লাইভ ম্যাচ প্র্যাকটিস করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সুপ্রিয়া এই দুজনকে দেখে ফেলে। সুরিয়া তাদের দুজনকে মেরে বাড়ি থেকে বার করে দেয়। যখন দিগম্বর বাড়ির বাইরে ঘুমাচ্ছিল তখন সুপ্রিয়া নগ্ন হয়ে দিগম্বরের কাছে এসে তাকে গলা জড়িয়ে ধরতে লাগে। পরে জানতে পারি এই সব কিছু দিগম্বরের স্বপ্ন মাত্র। পরের দিন বায়ো তার ছেলের কিছু জিনিসপত্র দিগম্বর এবং ইলিয়াসকে বিক্রি করে টাকা আনতে বলে। দিগম্বর ওই জিনিসপত্রের মধ্যে তার পিতার চাকু খুঁজে পায়। এই চাকুটি দিগম্বর তার কাছেই রেখে দেয়। ইলিয়াসকে সে বলে, আমি প্রথম মার্ডার এই চাকু দিয়েই করব, আর সেটা হলো সুরিয়ার। দিগম্বর ইলিয়াসকে বলে তার পিতাকে কিছু লোক ধোঁকা দিয়ে মেরে দিয়েছে, আর তার মা কোথায় পালিয়ে গেছে। এদিকে বায়ো প্রতিবেশী বাবির সঙ্গে কথা বলছিল। বাবির ছেলে হঠাৎ করে মারা যাওয়ার জন্য বাবির স্ত্রী পাগল হয়ে গেছে। সেই সঙ্গে বাবির প্রচুর ঋণ ছিল। বাবির মেয়ে একটা লোকের সঙ্গে পালিয়ে গেছিল। বিয়ে করার পর তার স্বামী তাকে যৌতুক নেওয়ার জন্য এখানে পাঠিয়ে দিয়েছে। বাবি বায়োকে বলে এ বাড়ি বিক্রি করে কিছু টাকা সে তার মেয়েকে দিয়ে দেবে, আর বাকি টাকা দিয়ে অন্য গ্রামে গিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবে। বায়ো বাবিকে বলে, তুমি চিন্তা করো না, আমি গৌড়ের সঙ্গে কিছু টাকা ধার নিয়ে তোমাকে দেব। এরপর বায়ো যখন গৌড়ের বাড়িতে যায়, সেখানে সে দেখে গৌড়ে ভাক্তিয়া এবং সুরিয়া ঋষিদের ব্যাপারে যুক্তি পরামর্শ করছিল। তখন বায়ো বুঝতে পারে গৌড়ের আসল মতলব। সে গৌড়ের সঙ্গে ঝগড়া করতে লাগে। হাতাহাতির সময় গৌড়ে বায়োকে একটা ধাক্কা মারে। বায়োর মাথায় আঘাত লাগার কারণে সেখানে তার মৃত্যু হয়ে যায়। এরপর গৌড়ে সুরিয়া এবং ভাক্তিয়াকে বলে যে জিজ্ঞাসা করবে তাকেই বলবে সে মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গেছে। এরপর সিন বর্তমানে আসে, মানে মুভির শুরুতে যার হসপিটালে মৃত্যু হয়েছে সেটা বায়ো ছিল। বায়ো মারা যাওয়ার পর দিগম্বর খুবই কান্না করতে লাগে। এরপর দিগম্বরের চাচা দিগম্বরকে তার বাড়িতে নিয়ে আসে, মানে মহাদেব দিগম্বরের মাধ্যমে ওই বাড়ি হাতে নিতে চাইছিল। বাড়িতে এনে মহাদেব এবং তার স্ত্রী দিগম্বরকে খুবই অত্যাচার করতে লাগে। বাড়ির সব কাজ দিগম্বরকে দিয়ে করিয়ে নিতে লাগে। প্রচণ্ড রেগে গিয়ে একদিন দিগম্বর এবং ইলিয়াস মহাদেব এবং তার ছোট ছেলেকে মেরে দেয়। এরপর দিগম্বর এবং তার চাচি এই বাড়িতেই একা থাকতে লাগে। দিগম্বর তার চাচিকে একা পেয়ে ধীরে ধীরে সিডিউস করতে লাগে। ধীরে ধীরে তার চাচি অ্যাট্রাক্ট হতে লাগে। যখনই সময় পায় তারা টি-20 খেলতে লাগে। এরপর সিন আবারও বর্তমানে আসে, কারণ এই গল্পে দুবার সিন ফ্ল্যাশব্যাকে গিয়েছিল, যেখানে সুরিয়া এবং সুপ্রিয়ার মৃত্যু হয়ে গেছিল। দিগম্বর এবং ইলিয়াস ওই ঘটনাস্থলে যায়। বাবি তাদের বলে, অজানা কেউ তোমার আন্টি এবং আঙ্কেলকে মেরে দিয়েছে, তোমরা খুবই ছোট, এইসব কিছু দেখো না। এরপর দিগম্বর যখন তার চাচির বাড়িতে ফিরে আসে, তার চাচি দিগম্বরে পা টিপে দিতে লাগে। কিছু সময় পর তারা আবারও টি-20 খেলতে শুরু করে। এদিকে গৌড়ে দিগম্বরের কাছে এসে মোটা অঙ্কের টাকা দিয়ে তার দাদির বাড়ির নিচের নামে করে নেয়। কিছুদিন আগে গৌড়ে ইয়াকুব নামের একটা লোককে 5 লক্ষ টাকা দিয়েছিল। ইয়াকুবকে ডেকে তার টাকা ফেরত চাইলে ইয়াকুব বলে 4 দিন আগে ভাগতিয়াকে সে 2 লক্ষ টাকা দিয়েছে। এটা শোনার পর গৌড়ের লোক ভাগতিয়া সম্পূর্ণ অস্বীকার করে, সে কারো কাছ থেকে একটা টাকাও পায়নি। ইয়াকুব গৌড়েকে বলে, ভাই আপনি আমার সঙ্গে চলেন, আমি সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি। এটা শোনার পর ভাগতিয়া স্বীকার করে সে ইয়াকুবের থেকে 2 লক্ষ টাকা নিয়েছিল। তার ভাইয়ের অপারেশনের জন্য টাকার প্রয়োজন ছিল। গৌড়ে ভাগতিয়াকে মারধর করে তার টাকা ফেরত দিতে বলে। ওই রাতে ভাগতিয়া একটা জায়গাতে বসে প্রচুর মদ খাচ্ছিল। মদ খেতে খেতে গৌড়িয়াকে বাজে বাজে গালি দিতে লাগে। তখন সেখানে ইলিয়াস আসে। সে ইলিয়াসকে মদে নেশায় সবকিছু বলতে শুরু করে। গৌড়ে কিভাবে দিগম্বরের দাদিকে মেরেছে, কিভাবে দিগম্বরকে ফাঁসিয়ে তার বাড়ি নিজের নামে করিয়ে নিয়েছে। তাছাড়া দিগম্বরের পিতার হত্যার পিছনে গৌড়েরই হাত ছিল। ইলিয়াস এসব কিছু শোনার পর সবকিছু দিগম্বরকে এসে বলে দেয়। দিগম্বর একটা দুর্দান্ত প্ল্যান তৈরি করে। সে গৌড়ের কাছে গিয়ে বলে, আপনার লোক ভাগতিয়া আপনাকে মারার প্ল্যান তৈরি করছে। গৌড়ে দিগম্বরকে সঙ্গে নিয়ে ভাগতিয়ার কাছে যায়, যে মদ খেয়ে বেহুশ হয়ে পড়েছিল। গৌড়ে আগে পিছে না ভেবে ভাগতিয়াকে মেরে দেয়। এরপর গৌড়ে দিগম্বরকে কিছু টাকা দিচ্ছিল, কিন্তু সে টাকা নেয় না। উল্টে সে গৌড়ের কাছে 5 লক্ষ টাকার ডিমান্ড করে।
সে বলে, আমার পিতাকে মারার জন্য 5 লক্ষ টাকাই নিয়েছিলে, তাই না? সেটাই আমি চাই। কথা শেষ করে দিগম্বর গো রেখে তার পিতা চাকু দিয়ে বারবার আঘাত করতে লাগে। এইভাবে সে তার পিতা এবং দাদির প্রতিশোধ নিয়ে নেয়। এদিকে বাবি তার বাড়ি বিক্রি করে অন্য গ্রামে চলে যাচ্ছিল। এখানে যেহেতু দিগম্বরও কেউ ছিল না, তাই সে বাবির সঙ্গে যেতে চাইছিল। এটা জানার পর দিগম্বরের চাচি তাকে যেতে দেয় না, কারণ তার চাচি তার প্রতি খুবই অ্যাডিক্টেড হয়ে গেছে। সে চলে গেলে টি-20 খেলবে কিভাবে? তবুও দিগম্বর চাচিকে ছেড়ে বাবির সঙ্গে অন্য গ্রামে চলে আসে। এই গ্রামে আসার পর দিগম্বর খুবই খুশি হচ্ছিল। কথায় কথায় বাবি দিগম্বরকে বলে, তোমার পরিবারের অনেকে মারা গেছে, মনে হয় তোমার পরিবারের ওপর কোনো অভিশাপ রয়েছে, কোনো তান্ত্রিককে ডেকে অভিশাপ মুক্ত করতে হবে। তখন দিগম্বর বলে, আমার পরিবারের কোনো অভিশাপ নাই, একটা সিক্রেট কথা বলবো। এরপর সে বাবিকে সবকিছু বলতে শুরু করে। এটা শোনার পর বাবি প্রথমে মজাক ভাবছিল, কিন্তু পরে সে বিশ্বাস করতে বাধ্য হয়ে যায়। ওই রাতে বাবির ঘুম আসছিল না, সব সময় দিগম্বরের কথাগুলি মনে পড়ছিল। মধ্যরাতে বাবি যখন ঘুম ভেঙে যায়, তখন সে দেখে ইলিয়াস জানালার কাছে দাঁড়িয়ে তার খেলনা নিয়ে খেলা করছে। বাবিও ধীরে ধীরে ওই জানালার দিকে যেতে লাগে। সেখানে যাওয়ার পর ভিতরের দৃশ্য দেখে বাবি অবাক হয়ে যায়। ভিতরে বাবির মেয়ে এবং দিগম্বর টি-20 ম্যাচ খেলছিল। পরের দিন সকালে সমস্ত লোক খাওয়া দাওয়া করছিল, বাবি এবং তার স্ত্রী বাদে। পরের সিনে বাবির মেয়ে, দিগম্বর এবং ইলিয়াসের মৃত লাশ দেখতে পাওয়া যায়। মানে ওই খাবারে বাবি বিষ মিশিয়ে দিয়েছিল, যা খেয়ে তারা মারা গেছে। নিজের মেয়ে মারা যাওয়াতেও বাবি দুঃখী হয় না। বাবি ভেবেছিল দিগম্বর এবং ইলিয়াস আরও কয়েক বছর বেঁচে থাকলে আর কতজনকেই মেরে ফেলবে। এমন মানুষ বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আর এইভাবেই মুভিটির সমাপ্তি ঘটে। মুভিটি কেমন লেগেছে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার কোনো মুভির গল্পের সঙ্গে।